আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোনো বন্ধু নেই। তারা কোনো বন্ধু চায়ও না। তারা সবসময় একা, একা থাকতে পছন্দ করে। আমরা অনেকেই তাদেরকে ইন্ট্রোভার্ট বলে থাকি। তারা কি আসলে ইন্ট্রোভার্ট নাকি স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এ ভুগতেছে তা নিয়ে আজ আমি এই ভিডিওতে কথা বলব। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। আমাদের সমাজে প্রায় ৩.১% মানুষ এই রোগে আক্রান্ত। এই সংখ্যাটি অত্যন্ত ছোট মনে হতে পারে। কিন্তু আমরা যদি হাজার হিসাব করি তাহলে দেখা যাবে প্রতি হাজারে প্রায় ৩১ জন মানুষ এই রোগে আক্রান্ত। আর যদি আমরা কোটিতে হিসাব করি তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশে যদি ২০ কোটি মানুষ থাকে তাহলে প্রায় ৬ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত সবসময় একা, একা থাকতে পছন্দ করে। তারা যেকোনো কাজ একা, একা করবে। অন্য কারো সাহায্য নিতে চাবেই না। বা এমনও হয় যে তাদের কোনো বন্ধু-বান্ধব বা তাদের নিকট আত্মীয়দের সাথেও তাদের কোনো ভালো সম্পর্কই থাকে না। আমরা অনেক সময় এই ধরনের ব্যক্তিদের ইন্ট্রোভার্ট মানুষ বলে মনে করি বা ইন্ট্রোভার্ট পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি বলে মনে করি। কিন্তু এটি আসলে একদম একটি ভুল ধারণা। কারণ যারা ইন্ট্রোভার্ট পার্সোনালিটি সম্পন্ন মানুষ তারা কিন্তু একা, একা কাজ করতে পছন্দ করে অথবা একা, একা থাকতে পছন্দ করে। তাই বলে কিন্তু এই না, অন্য কারো সাহায্যের প্রয়োজন হলে তারা তাদের সাহায্য নিবে না। অথবা তাদের প্রয়োজন অনুসারে তাদের সাথে যোগাযোগ করবে না বা তাদের সাথে মিশবে না। কিন্তু দেখা যায় যে এই স্কিজয়েড পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিরা যদি তাদের সাহায্যেরও দরকার হয় তাহলেও তারা অন্য কারো সাথে মিশতে চায় না বা অন্য কারো সাথে মিশবে না। তাছাড়া ইন্ট্রোভার্ট পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিদের সেক্সুয়াল লাইফ বা সেক্সুয়াল পার্টনার নিয়ে তাদের তেমন কোনো সমস্যাই হয় না। কিন্তু এই স্কিজয়েড পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিদের সেক্সুয়াল লাইফ একদমই ভালো যায় না। তাদের যে সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল ইচ্ছা সেটি একদমই থাকে না। যদিও থাকে সেটা খুবই সামান্য পরিমাণ থাকে। তাছাড়া দেখা যায় যে ইন্ট্রোভার্ট মানুষরা তারা পরিবারের সদস্যদের সাথে অথবা তাদের যেই নিকটাত্মীয় বন্ধু-বান্ধব তাদের সাথে সম্পর্ক খুবই ভালো থাকে। কিন্তু এই স্কিজয়েড পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিদের পরিবারের সদস্য এমনকি পার্টনারের সাথেও খুব ভালো সম্পর্ক থাকে না। এমনকি তাদের যেহেতু কোনো বন্ধু-বান্ধব নাই, এইজন্য দেখা যায় তারা মেক্সিমাম সময়ই ডিপ্রেশনে পড়ে থাকে। এই রোগটি ১ম দেখা দেয় শৈশবে। অর্থাৎ একজন মানুষের যখন ১৩ থেকে ১৯ বছর থাকে তখন এই রোগটি ১ম দেখা দেয়। বয়স যত বাড়তে থাকে তত এই রোগের তীব্রতা বাড়তে থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা একটি মেকানিক্যাল রুটিন নিয়ে চলতে বেশি পছন্দ করে। মেকানিক্যাল রুটিন বলতে বোঝাচ্ছে যে তারা যেমন ধরেন সকাল ৭ঃ০০ বাজে ঘুম থেকে উঠবে, ৮ঃ০০ বাজে রেডি হবে, ৯ঃ০০ বাজে অফিসে পৌঁছাবে এবং ১২ঃ০০ বাজে সে একটা বিরতি নেবে, ৬ঃ০০ বাজে সে হলো তার অফিস শেষ হবে, আবার ৮ঃ০০ বাজে বাসায় আসবে, ঘুমাবে ঠিক জাস্ট টাইমে। তাদের যদি টাইমের উল্টাপাল্টা হয় তাহলে তারা খুবই বিরক্ত হয়। এমনও দেখা যায় যে তাদের এই রুটিন যদি ঠিক না থাকে তারা সেদিন আর কোনো কাজই করতে পারে না। তারা রুটিন মাফিক কাজে খুবই ভালো। কিন্তু তাদেরকে যদি রুটিনের বাইরে নতুন কোনো কাজ দেওয়া হয় তাহলে দেখা যাবে যে তারা খুবই বিরক্ত হবে। আর যদি এই কাজটা যদি হয় গ্রুপ ওয়ার্ক তাহলে তারা আরো বিরক্ত হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে তারা ডিনাই করে তারা এই কাজটা করতে চায় না। আবার তারা মাল্টিটাস্কিং এ খুবই খারাপ। তারা একসময় একাধিক কাজ করতেই পারে না। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা অন্যের প্রশংসায় বা অন্যের সমালোচনায় তেমন কোনো গুরুত্ব দেয় না। তাদের সমালোচনাই করা হোক বা তাদের প্রশংসাই করা হোক, তারা যে আনন্দ অনুভব করবে অথবা কষ্ট পাবে এমনটি তাদের মধ্যে লক্ষ্য করা যায় না। তারা খুব কম কাজেই আনন্দ পায়। তাছাড়া তাদেরকে দেখেও বোঝার উপায় নেই তারা এখন আনন্দে আছে নাকি তারা এখন কষ্টে আছে। তাই তাদের সাথে মিশলে কোনো একটি আনন্দের মুহূর্তে সে আনন্দ পাচ্ছে নাকি এটা নিয়ে সে কষ্ট পাচ্ছে সেটিও আসলে বোঝা যায় না। এখন আসুন আমরা জানি এ রোগে আক্রান্ত হওয়ার কারণ কি? এ রোগে আক্রান্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে প্রধান কারণ হলো জেনেটিক ফ্যাক্টর। বিশেষ করে মা-বাবা, দাদা-দাদি, নানা-নানির মধ্যে যদি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অথবা তাদের মধ্যে যদি সিজোফ্রেনিয়ার রেকর্ড থাকে তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সিজোফ্রেনিয়া রোগটি সম্পর্কে বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে কথা বলব ইনশাআল্লাহ। তাছাড়াও যদি কারো ফ্যামিলিতে এরকম একটা এনভায়রনমেন্ট থাকে যে বড়দের সাথে কথা বলা যায় না বা ছোটদের সাথে তো এরকম মিশা যায় না বা একক ফ্যামিলি থাকে তাহলে বাচ্চারা ছোটবেলা থেকেই অন্যের সাথে মিশার তেমন অভ্যাস থাকে না। তাই তাদের মধ্যে এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
এছাড়াও রয়েছে ট্রমাটিক ইভেন্ট। বাচ্চাদের মধ্যে যদি প্রচুর ভয়ের কোনো অভিজ্ঞতা থাকে, যেমন ধরেন আ বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, ট্রেনের অ্যাক্সিডেন্ট, তাছাড়া আগুন লাগা, এই ধরনের যদি ট্রমাটিক সিচুয়েশন থাকে, সেক্ষেত্রেও এই রোগটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। এছাড়াও আছে সেক্সুয়াল অ্যাবিউজ এর ঘটনা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি সেক্সুয়াল অ্যাবিউজ এর ঘটনা ঘটে, তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে অনেক বেড়ে যায়। ছেলেদের ক্ষেত্রে যে হয় না, ব্যাপারটা এরকমও না। ছেলেরাও যদি সেক্সুয়াল অ্যাবিউজ এর শিকার হয়, তাহলে তাদের মধ্যেও একটি অ্যাভয়েডেন্স টেনডেন্সি তৈরি হয়, যা পরবর্তীতে এই সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এ পরিণত হতে সাহায্য করে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের কগনিটিভ থেরাপি এবং বিহেভিয়ার থেরাপিতে খুব ভালো কাজ করে। কগনিটিভ থেরাপিতে তাদেরকে বোঝানো হয় যে তুমি যে কাজগুলো করছো এগুলো যৌক্তিক না। তাদেরকে যৌক্তিকভাবে সামাজিকীকরণ শেখানো হয়। যার ফলে তাদের মধ্যে যে অ্যাভয়েডেন্স টেনডেন্সি এইটি কমে যায়। এবং বিহেভিয়ার টেকনিকে শেখানো হয় অন্যজনের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হবে, প্লাস তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে, এই পুরা প্রসেসটি বিহেভিয়ার থেরাপিতে শেখানো হয়। তাছাড়াও টক থেরাপি, গ্রুপ থেরাপির মাধ্যমেও ভালো ফল পাওয়া যায়। তবে এই সমস্যার সমাধানের জন্য মেডিকেশন বা ঔষধ সেবনে তেমন কোনো ফল আসে না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।